আমি নোবেল না পেলে সেটা হবে যুক্তরাষ্ট্রের জন্য বড় অপমান, দাবি ট্রাম্পের। লোক দেখানো নিষেধাজ্ঞার পর ইসরায়েলে আবারও যাচ্ছে জার্মানির অস্ত্র। বাজেট পাশে ব্যর্থ সিনেট, 6 বছর পর যুক্তরাষ্ট্রে ফের সরকার শাটডাউন। মিয়ানমারের নির্বাচন সুষ্ঠু হবে না, অবাধও হবে না, সতর্কবার্তা জাতিসংঘের। ব্রেইন ড্রেনের কবলে যুক্তরাষ্ট্র, 1 সপ্তাহে চাকরি ছাড়লেন 1.5 লক্ষাধিক সরকারি কর্মচারী। আফগানিস্তানে ইন্টারনেট ব্ল্যাকআউট শেষ, আশাও হারাচ্ছেন নারীরা। রোহিঙ্গা সংকট মিয়ানমারের ভেতরেই সমাধানযোগ্য বললেন ইউএনএইচসিআর প্রধান। এবার জেনজির ধাক্কা মরক্কোতে, গণগ্রেফতারের পাশাপাশি সংলাপের প্রস্তাব। ট্রাম্পের হুমকি থেকে গ্রিনল্যান্ডকে রক্ষায় ডেনমার্কের সামরিক মহড়া। ডেনমার্কে রহস্যময় ড্রোন প্রতিরক্ষা জোরদারে ড্রোন ওয়াল নির্মাণের আহ্বান। অনুপ্রবেশকারীদের কারণে হুমকির মুখে ভারত, দাবি নরেন্দ্র মোদীর। জনসভার মর্মান্তিক ঘটনা নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন থালাপাতি বিজয়। বিক্ষোভে উত্তাল পাকিস্তানের আজাদ কাশ্মীর, নিহত 1। ফিলিপিন্সের শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে 69, আহত 1.5 শতাধিক। মাত্র কয়েক মাসে 7টা যুদ্ধ থামিয়ে দিয়েছেন ট্রাম্প, এজন্য তার নোবেল শান্তি পুরস্কার পাওয়া উচিত। তাকে পুরস্কার না দেওয়া হলে সেটা হবে যুক্তরাষ্ট্রের জন্য বড় অপমান। ভার্জিনিয়ার কুয়ান্টিকোয় শীর্ষ সেনা কর্মকর্তাদের সঙ্গে এক সম্মেলনে এমন দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গাজা সংঘাত বন্ধে দেওয়া 20 দফা প্রস্তাবের কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, আমার মনে হয় আমরা এটাও মিটিয়ে ফেলেছি। পাশাপাশি ভারত, পাকিস্তান, ইরান, ইসরায়েল সংঘাতের কথা উল্লেখ করে বিশ্বের বিভিন্ন প্রান্তে যুদ্ধ থামানোর ক্ষেত্রে নিজের মধ্যস্থতার দাবি করেন ট্রাম্প। এরপর নোবেল প্রসঙ্গ তুলে তিনি বলেন, এজন্য তারা এমন একজনকে নোবেল দেবে যে কিছুই করেনি, যে ডোনাল্ড ট্রাম্পের মন এবং যুদ্ধের সমাধানের জন্য কি প্রয়োজন তা নিয়ে বই লিখেছে, তাকে দেবে পুরস্কার। তার ভাষ্য, সেটা হবে আমাদের দেশের জন্য সবচেয়ে বড় অপমান। গাজায় গণহত্যা ও যুদ্ধের ঘটনায় তীব্র সমালোচনার মুখে ইসরায়েলের উপর আংশিক অস্ত্র নিষেধাজ্ঞা দিয়েছিল জার্মান সরকার, কিন্তু 2 মাসেরও কম সময়ের মধ্যে তা তুলে আবারও অস্ত্র সরবরাহের অনুমোদন দেওয়া হয়েছে। জার্মানির অর্থ মন্ত্রণালয় জানায়, নতুন এই রফতানির মূল্য কমপক্ষে $2.89 মিলিয়ন। ডাইলিং দলের আইন প্রণেতা লিয়া রেসনার আবারও অস্ত্র রফতানি লাইসেন্স প্রদানের জন্য সরকারের তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেন, জার্মান সরকার ইসরায়েলের জন্য লাখ লাখ ডলার মূল্যের সামরিক সরঞ্জাম অনুমোদন করছে, অথচ সরবরাহ স্থগিতের নামে জনগণকে বিভ্রান্ত করা হয়েছে। গাজা উপত্যকায় ইসরায়েলের যুদ্ধে বার্লিনের সামরিক সহায়তার বিরুদ্ধে সাম্প্রতিক সপ্তাহগুলোতে জার্মানিতে ব্যাপক বিক্ষোভ দেখা গেছে। বাজেট নিয়ে অচলাবস্থার জেরে অবশেষে শাটডাউন শুরু হয়ে গেল যুক্তরাষ্ট্রে। এতে করে অনির্দিষ্টকালের জন্য অচল হয়ে গেছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। সিনেটে ব্যয় বাজেট বিল পাশে ব্যর্থ হওয়ায় 6 বছরেরও বেশি সময় পর এই পরিস্থিতির মুখে পড়েছে দেশটি। এতে বহু সরকারি কর্মীকে বেতন ছাড়া ছুটিতে পাঠানো হবে এবং অনেক সরকারি সেবা কার্যক্রম স্থগিত থাকবে। জরুরি কার্যক্রম যেমন জাতীয় নিরাপত্তা, সীমান্ত সুরক্ষা ও আকাশপথ নিয়ন্ত্রণ চালু থাকবে, তবে অনাবশ্যক বিভাগ বন্ধ থাকবে। শাটডাউনের কারণে সাধারণ মানুষ, সরকারি ঠিকাদার এবং ব্যবসায়ও প্রভাব পড়বে। এটি 2018-19 সালের পর প্রথম শাটডাউন এবং দলের দ্বন্দ্বই এর মূল কারণ। মিয়ানমারে জান্তা সরকারের অধীনে 28 ডিসেম্বর জাতীয় নির্বাচন ঘোষণা করা হয়েছে, তবে জাতিসংঘের মানবাধিকার দফতর সতর্ক করে বলছে, এই নির্বাচন সুষ্ঠুও হবে না, অবাধও হবে না। দফতরের শীর্ষ নির্বাহী ভলকের তুর্ক বলেছেন, সামরিক বাহিনীর ধর্ষণ, হত্যা এবং নির্যাতনের ইতিহাস ও রাখাইনে চলমান অভিযান বিবেচনায় নির্বাচন আরও সহিংসতা বাড়াবে এবং সংখ্যালঘুদের দুর্গতি এতে কমবে না। তার মতে, সংলাপ, মানবিক সহায়তা ও বেসামরিকদের নিরাপত্তা সৃষ্টি সমস্যা সমাধানের পথ। নির্বাচনের আয়োজন এখনই প্রাসঙ্গিক নয়। আন্তর্জাতিক সম্মেলনে তুর্ক বলেন, শান্তি নিশ্চিত ছাড়া ভোট প্রকৃতপক্ষে গ্রহণযোগ্য হবে না। এখনকার পদক্ষেপগুলো যদি সংঘাত প্রতিরোধ ও মানবাধিকার রক্ষায় কার্যকর না হয়, তবে ভোট গ্রহণ শুধুই উত্তেজনা বাড়াবে। যুক্তরাষ্ট্রের সরকারি বেতনভুক্ত কর্মকর্তাদের মধ্যে একসঙ্গে 1.5 লাখেরও বেশি কর্মকর্তা চাকরি ছাড়ছেন। এটি দেশের ইতিহাসে 80 বছরের মধ্যে সবচেয়ে বড় ব্রেইন ড্রেন। ডোনাল্ড ট্রাম্পের ডিফার্ড এক্সিট প্রোগ্রামের আওতায় এই কর্মীরা সেপ্টেম্বর পর্যন্ত বেতনভুক্ত ছিলেন। বিশেষজ্ঞরা বলছেন, এই সপ্তাহের ব্যাপক প্রস্থানে সরকারের জন্য সবচেয়ে বড় ক্ষতি হবে অভিজ্ঞ কর্মকর্তাদের ব্রেইন ড্রেন। তাদের ভাষায়, সরকারি প্রকল্প পরিচালনায় যে জ্ঞান ও অভিজ্ঞতা প্রয়োজন তা গড়ে তুলতে বহু বছর সময় লাগে। এখন সেই জ্ঞান একসঙ্গে হারিয়ে যাচ্ছে। নাসা, ন্যাশনাল ওয়েদার সার্ভিস সহ গুরুত্বপূর্ণ সংস্থার অভিজ্ঞ প্রকৌশলী ও বিজ্ঞানীরা প্রস্থান করছেন, ফলে সরকারি সেবা ও প্রকল্পে ব্যাঘাত দেখা দিয়েছে। ট্রাম্প প্রশাসনের লক্ষ্য ফেডারেল কর্মী সংখ্যা কমানো ও $28 বিলিয়ন সাশ্রয় করা। তালেবান সরকারের সিদ্ধান্তে আফগানিস্তান জুড়ে ইন্টারনেট ও টেলিযোগাযোগ ব্যবস্থা কার্যত অচল হয়ে গেছে। নেট ব্লক সহ আন্তর্জাতিক সংস্থা এটিকে সম্পূর্ণ ব্ল্যাকআউট বলে অভিহিত করেছে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন নারী শিক্ষার্থীরা। 2021 সালে ক্ষমতায় ফেরার পর তালেবান সরকার নারীদের শিক্ষা ও চাকরির অধিকারে একের পর এক নিষেধাজ্ঞা জারি করেছে। 6ষ্ঠ শ্রেণীর পর পড়াশোনা বন্ধ, বিশ্ববিদ্যালয়ে নারী লেখকদের বই সরিয়ে ফেলা এবং স্বাস্থ্যসেবা বিষয়ক কোর্সও বাতিল করা হয়। এসব নিষেধাজ্ঞায় বিপর্যস্ত হাজারো নারী শেষ আশ্রয় হিসেবে অনলাইনে পড়াশোনা শুরু করেছিলেন, কিন্তু ইন্টারনেট বন্ধের নতুন এই সিদ্ধান্তে সেই সুযোগও হারালেন তারা।
রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে, তাই স্থায়ী সমাধানও সেই দেশের ভেতরেই সম্ভব, এমন মন্তব্য করলেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার ফিলিপ্পো গ্রান্ডি। তিনি সতর্ক করে বলেন, মিয়ানমারের পক্ষ থেকে সাহসী ও কার্যকর পদক্ষেপ ছাড়া রোহিঙ্গাদের দুর্দশা থামবে না। গ্রান্ডি স্মরণ করিয়ে দেন, ৮ বছর আগে সেনাদের সহিংসতার কারণে ৭,৫০,০০০ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে। রাখাইনে এখনও গ্রেফতার, চলাচলে নিষেধাজ্ঞা ও স্বাস্থ্য শিক্ষায় সীমাবদ্ধতা রয়েছে। তিনি বাংলাদেশের অবদানের প্রশংসা করেন, তবে তহবিল ঘাটতির কারণে শিশুদের অপুষ্টি ও বিপজ্জনক নৌযাত্রার ঝুঁকি বেড়েছে বলে সতর্ক করেন। পাশাপাশি বৈশ্বিক সম্প্রদায়কে তহবিল পুনর্বাসন ও শিক্ষা বৃদ্ধি করতে আহ্বান জানান গ্রান্ডি। এবার জেনজির ধাক্কায় হতচকিত মরক্কোর সরকার। টানা কয়েকদিনের বিক্ষোভে তরুণরা স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক পরিষেবার উন্নয়নের দাবিতে রাস্তায় নামে। পরিস্থিতি সামাল দিতে গণগ্রেফতার চালাচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিক্ষোভের তৃতীয় দিনে পুলিশ রাস্তা ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে অন্তত ১০০ বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে। রাজধানী রাবাত এবং মরক্কোর বৃহত্তম শহর কাসাব্লাঙ্কার মতো শহরগুলোর পাশাপাশি আগাদির, টাঙ্গিয়ার ও ওজদায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা দেখা গেছে। এদিকে মানবাধিকার গোষ্ঠীগুলো অভিযোগ করেছে, আটককৃতদের মধ্যে অনেককে নির্যাতন করা হয়েছে। মরক্কো সরকারের সংখ্যাগরিষ্ঠ তরুণদের দাবি শোনার জন্য বৈঠকের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে। জেনজি 212 ও মরক্কান ইউথ ভয়েসের মতো তরুণ গোষ্ঠীর নেতৃত্বে বিক্ষোভের ঢেউ কমপক্ষে ১১টি শহরে ছড়িয়ে পড়ার পর ওই বৈঠকটি অনুষ্ঠিত হয়। বিশ্বের সবচেয়ে বড় দ্বীপ গ্রিনল্যান্ডের সার্বভৌমত্ব রক্ষায় সামরিক মহড়া শুরু করেছে ডেনমার্ক। চীন ও রাশিয়ার ক্রমবর্ধমান প্রভাব এবং মার্কিন আগ্রাসন ঠেকাতে দ্বীপের দক্ষিণ পশ্চিম ফিয়র্ডে এক্সারসাইজ আর্কটিক লাইট পরিচালনা করা হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড দখলের আগ্রহ দেখানোর পরই $900 কোটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনার ঘোষণা দিয়েছে ডেনমার্ক। দেশটির এমন উদ্যোগকে যুক্তরাষ্ট্রের প্রতি একটি কূটনৈতিক বার্তা হিসেবে উল্লেখ করছেন বিশেষজ্ঞরা। আর্কটিক অঞ্চলে রাশিয়া ও চীনের বাড়তি উপস্থিতি নিয়ে ন্যাটো সতর্ক করলেও ড্যানিশ সেনা কর্মকর্তারা বলছেন, বর্তমানে গ্রিনল্যান্ডের উপর কোনো তাৎক্ষণিক সামরিক হুমকি নেই। তবুও ওয়াশিংটনের সাম্প্রতিক অবস্থানই তাদের জন্য বড় চ্যালেঞ্জ। ডেনমার্কের রহস্যময় ড্রোনের হুমকি মোকাবেলায় ইউরোপীয় দেশগুলো ড্রোন ওয়াল নির্মাণের প্রস্তাবে সম্মত হয়েছে। কোপেনহেগেনে অনুষ্ঠিত ইইউ বৈঠকে প্রধান উদ্বেগ ছিল রাশিয়ার আকাশসীমা লঙ্ঘন ও অজ্ঞাত ড্রোন। সাম্প্রতিক সময় ইউরোপের আকাশসীমায় রাশিয়ার অনুপ্রবেশ ও ডেনিশ বিমানবন্দরগুলোতে অজ্ঞাত ড্রোন দেখার ঘটনায় ইউরোপীয় প্রতিরক্ষা জোরদারের চাপ বেড়েছে। এ নিয়ে পূর্ব সীমান্তের দেশগুলোই সবচেয়ে বেশি সতর্ক। তবে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ ইউরোপীয় দেশগুলোর অভিযোগ অস্বীকার করে বলেন, ড্রোন ওয়াল তৈরি করার মতো বিভাজনমূলক কাজে না গিয়ে ইউরোপের উচিত নিরাপত্তা নিয়ে সংলাপ করা। পাশাপাশি ন্যাটো মহাসচিব মার্ক রুট বলেন, কয়েক হাজার ডলারের ড্রোন ভূপাতিত করতে আমাদের কোটি কোটি ইউরোর ক্ষেপণাস্ত্র ব্যবহার করা সম্ভব নয়। জনসংখ্যা কাঠামোয় পরিবর্তন ঘটানো অনুপ্রবেশকারীদের কারণে ভারতের বৈচিত্র্যের ঐক্য হুমকির মুখোমুখি হয়েছে, এমন মন্তব্য করলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, এই পরিবর্তন সামাজিক সম্প্রীতি ও অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য ঝুঁকিও তৈরি করছে। ঐক্যের এই শক্তি ভেঙে গেলে ভারত দুর্বল হয়ে পড়বে। সম্প্রতি আরএসএস এর 100 পূর্তি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এর আগে নরেন্দ্র মোদী অভিযোগ করে বলেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় ও তার প্রশাসন ভোটের স্বার্থে মুসলিম অধ্যুষিত বাংলাদেশ থেকে অনুপ্রবেশে সমর্থন করছে। ভারতের প্রধানমন্ত্রীর এই দাবি প্রত্যাখ্যান করে তৃণমূল বলেছিল, রাজনৈতিক স্বার্থে তারা অনুপ্রবেশকারীদের রক্ষা করে না, বরং দলটি এমন বক্তব্যকে বাঙালিদের জন্য অপমানজনক বলে আখ্যা দেয়। ভারতের তামিলনাড়ুতে জনসভায় পদদলিত হয়ে 41 জন নিহত হওয়ার ঘটনায় প্রথমবারের মতো প্রতিক্রিয়া জানালেন থালাপাতি বিজয়। সম্প্রতি সামাজিক মাধ্যমে দেওয়া এক ভিডিও বার্তায় গভীর শোক প্রকাশ করেন তিনি। মুখ্যমন্ত্রী এস.কে. স্ট্যালিনকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনি যদি আমাদের দোষ খুঁজে বের করতে মরিয়া হন, সেটা আমার সঙ্গে করুন, আমার সমর্থকদের এতে জড়াবেন না। বক্তব্যের এক পর্যায়ে হৃদয় বিদারক এই ঘটনাকে ভিড় নিয়ন্ত্রণের ব্যর্থতা নয়, বরং রাজনৈতিক ষড়যন্ত্র বলে উল্লেখ করেন থালাপাতি। তিনি বলেন, আমি অন্তত 5টি জেলায় প্রচার চালিয়েছি, কিন্তু প্রাণহানির ঘটনা শুধু করুরেই ঘটল কেন? তিনি আরও বলেন, যখন করুরের মানুষ নিজেরাই সত্য উন্মোচন করা শুরু করলো, তখন আমি অনুভব করলাম যেন ঈশ্বর নিজেই সত্য বলছেন। পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীর বিক্ষোভের আগুনে দাউ দাউ করে জ্বলছে। মুজাফরবাদে নিরাপত্তা বাহিনীর গুলিতে একজন নিহত হওয়ার পর আরও তীব্র আকার ধারণ করেছে আন্দোলন। কয়েক মাস ধরেই জম্মু কাশ্মীর জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটির নেতৃত্বে আন্দোলন চলছিল, যা 29 সেপ্টেম্বরের পর নতুন মাত্রা পেয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ইন্টারনেট বন্ধ করলে আরও উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। দাবি আদায় রাজপথে নেমে এসেছেন কাশ্মীরের ছোট বড় শহরের বাসিন্দারা। সমস্ত বাজারঘাট বন্ধ রয়েছে, দোকান ও অন্যান্য ব্যবসায়িক প্রতিষ্ঠানে ঝুলছে তালা। সড়কেও নেই কোনো যানবাহন। দাবি আদায়ের সংগ্রাম এখন পুরো কাশ্মীর জুড়ে আরও বিস্তৃত আকার নিয়েছে।
ফিলিপিন্সের মধ্যাঞ্চলে 6.9 মাত্রার ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে 69 জনে দাঁড়িয়েছে, আহত হয়েছেন 150-রও বেশি। ভূমিকম্পের কেন্দ্রস্থলের কাছাকাছি সেবু প্রদেশের বোগো শহরের হাসপাতালে অসংখ্য আহতকে ভর্তি করা হয়েছে। সেবুর প্রাদেশিক সরকার দুর্যোগ ঘোষণা করেছে এবং কর্মকর্তারা বিদ্যুৎ সরবরাহ পুনরুদ্ধার এবং ক্ষতিগ্রস্তদের সাহায্য পৌঁছে দেওয়ার জন্য কাজ করে যাচ্ছেন। ফিলিপাইনের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র সেবুতে 34 লক্ষ লোক বাস করে। ক্ষতি সত্ত্বেও দেশের দ্বিতীয় ব্যস্ততম প্রবেশপথ ম্যাকটান সেবু আন্তর্জাতিক বিমানবন্দরটি চালু আছে। ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থাগুলো জানায় সাম্প্রতিক এই ভূমিকম্পের গভীরতা ছিল প্রায় 10 কিলোমিটার এবং 611টি আফটারশক এই এলাকায় আঘাত হেনেছে।